সকলকে শুভেচ্ছা জানিয়ে পূর্বের ক্লাসের সূত্র ধরেই আজকের আমাদের আলোচনার বিষয় হচ্ছে ক্লাসিফিকেশন অফ হেরিটেজ, অর্থাৎ ঐতিহ্যের প্রকারভেদ। আগের ক্লাসটি যারা দেখেননি তারা চাইলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে দেখে নিতে পারবেন, তাহলে আজকের ক্লাসটি বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, শুরু করছি আমাদের আজকের ক্লাস, ক্লাসিফিকেশন অফ হেরিটেজ। আমরা আগের দিন যেটা জেনেছি সংক্ষেপে, যেটা যে হেরিটেজ বলতে সাধারণত সেই সকল বস্তু, প্রথা, রীতিনীতি, বিশ্বাস, ধারণা ইত্যাদিকে বোঝায় যা আমরা পূর্বপুরুষের কাছ থেকে পাই, যেগুলো নিয়ে আমরা বাঁচি এবং উত্তর পুরুষের জন্য যেগুলোকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করে সংরক্ষণ করি। এই যে ঐতিহ্য বা হেরিটেজ, এই হেরিটেজ মূলত বলতে পারি যে উৎপত্তি বা প্রকৃতি অনুসারে মূলত তিন প্রকার। ঠিক আছে, কয় প্রকার বললাম? হেরিটেজকে আমরা ভাগ করতে পারি মূলত তিন ভাগে। কি? প্রথম ভাগ হচ্ছে সাংস্কৃতিক ঐতিহ্য বা কালচারাল হেরিটেজ। কি বললাম? সাংস্কৃতিক বা কালচারাল হেরিটেজ। বাংলায় যদি আমরা লিখি সাংস্কৃতিক। দ্বিতীয় ঐতিহ্য হচ্ছে উৎপত্তি অনুসারে বা প্রকৃতি অনুসারে ন্যাচারাল হেরিটেজ, মানে প্রাকৃতিক। আর তৃতীয় ভাগ হচ্ছে মিক্সড, অর্থাৎ যেটাকে আমরা বলতে পারি মিশ্র। ঠিক আছে, বলছি এই যে কালচারাল হেরিটেজ, ন্যাচারাল হেরিটেজ এবং মিক্সড হেরিটেজ, নাম অনুসারেই আমরা মোটামুটি একটা ধারণা করে নিতে পারছি যে সংস্কৃতি অর্থাৎ মানুষের সংস্কৃতির সঙ্গে যেগুলো জড়িত, মানুষ সাংস্কৃতিক প্রয়োজনে বাঁচার জন্য যে সকল প্রথা, রীতিনীতি, স্থাপত্য, ভাস্কর্য ইত্যাদি তৈরি করেছে, সেগুলো হচ্ছে কালচারাল হেরিটেজ। ঠিক আছে, আবার এমন কিছু সম্পদ আছে যেগুলো প্রকৃতির দ্বারা সৃষ্ট, প্রকৃতি তৈরি করেছে, কিন্তু সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের পূর্বপুরুষদের কাছেও গুরুত্বপূর্ণ ছিল, আমাদের কাছেও গুরুত্বপূর্ণ, এবং আমাদের পরবর্তী প্রজন্মের কাছেও সেগুলো গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হবে, যে সেগুলোকে আমরা রক্ষা করে চলছি, সেগুলোকে বলা হয় ন্যাচারাল হেরিটেজ। আর যেগুলো তৈরি তো করেছিল প্রকৃতি, কিন্তু প্রয়োজনের তাগিদে, সাংস্কৃতিক চাহিদা অনুসারে সেখানে বেশ কিছু সংযোজন বিয়োজন করে সেটাকে খুব অপরিহার্য করে তুলেছে মনুষ্য সমাজ বা মনুষ্য সংস্কৃতি। এই যে প্রকৃতির সৃষ্ট, কিন্তু মানুষ সাংস্কৃতিক প্রয়োজনে তাকে নতুন ভাবে কিছু সংযোজন করে অপরিহার্য করে তুলেছে, সেইগুলোকে আমরা বলছি, সেই সব ঐতিহ্যকে আমরা বলছি মিক্সড বা মিশ্র ঐতিহ্য। ঠিক আছে, তাহলে দেখে নি যে কালচারাল ঐতিহ্য মানে সাংস্কৃতিক ঐতিহ্য, মোটামুটি উদাহরণ হিসেবে আমরা বলতে পারি যে যেমন তাজমহল ভারতবর্ষে, আগ্রা ফোর্ট, কুতুব মিনার, তারপরে বিভিন্ন নৃত্য কলা, বিভিন্ন সঙ্গীত
ঘরনা, যেগুলো বহু কাল থেকে পুরুষানুক্রমে যেগুলোকে চর্চা করা হচ্ছে বা রক্ষা করা হচ্ছে, এগুলো হচ্ছে সাংস্কৃতিক হেরিটেজ। প্রাকৃতিক হেরিটেজ প্রকৃতি তৈরি করেছে। যেমন পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গের সুন্দরবন ন্যাশনাল পার্ক, ঠিক আছে। আসামের আছে কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, এরপরে বলতে পারি পশ্চিম ঘাট পর্বত, গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক, এগুলো ইউনেস্কোর তালিকাভুক্ত। এছাড়াও বহু প্রাকৃতিক ঐতিহ্য রয়েছে, আমাদের দেশেও রয়েছে, বিভিন্ন দেশে পৃথিবী জুড়েই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, ঠিক আছে। মিক্সড ঐতিহ্য মানে সৃষ্টি করেছে প্রকৃতি, মানুষ তার সাংস্কৃতিক প্রয়োজনে তাতে কিছু সংযোজন বা বিয়োজন করে নিয়েছে। ভারতবর্ষে ইউনেস্কো স্বীকৃত এমন একটি মিক্সড ঐতিহ্য হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক, ঠিক আছে। ভারতবর্ষে ইউনেস্কো স্বীকৃত মিক্সড বা মিশ্র ঐতিহ্য একটাই রয়েছে, সেটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক। এটা মনে রাখতে হবে যে 2016 সালে এটা ইউনেস্কোর তালিকাভুক্ত হয়। এই প্রশ্নটা কিন্তু বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে আসে। সুন্দরবন, কাজিরাঙ্গা, পশ্চিম ঘাট পর্বত, এগুলো হচ্ছে ন্যাচারাল হেরিটেজ। আর কালচারাল হেরিটেজের তালিকা বিশাল বড়, সেগুলোর উদাহরণ আমরা শ্রেণী বিভাগের পরে আসছি। এই কালচারাল হেরিটেজকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কালচারাল হেরিটেজকে ভাগ করা হয় দুই ভাগে, একদম পরিষ্কার বুঝতে হবে। একটা হচ্ছে ট্যানজিবল হেরিটেজ, দ্বিতীয়টি হচ্ছে ইনট্যানজিবল হেরিটেজ, ঠিক আছে। ট্যানজিবল হেরিটেজ কোনগুলো? যেগুলোকে স্পর্শ করা যায়, স্পর্শযোগ্য, যেমন তাজমহল, ঠিক আছে। আমরা বলতে পারি তাজমহল, এটা ঐতিহ্য, কালচারাল ঐতিহ্য। কিন্তু এটাকে আমরা যদি আগ্রা যাই বা কেউ যদি যায়, সেখানে এটাকে স্পর্শ করে দেখতে পারবে। এর একটা পার্থিব কি বলবো আকার রয়েছে, উপস্থিতি রয়েছে, নির্দিষ্ট জায়গায় এটা বিরাজ করে। এটা হচ্ছে ট্যানজিবল হেরিটেজ। এমনি আগ্রা ফোর্ট, কুতুব মিনার, বুলন্দ দরওয়াজা, এরকম প্রচুর তালিকা রয়েছে। ভারতবর্ষের এই ট্যানজিবল হেরিটেজের যে ইউনেস্কো স্বীকৃত তালিকায় সংখ্যা হচ্ছে 34টি, ঠিক আছে। এই সংখ্যাটা মনে রাখতে হবে। এর মধ্যে তাজমহল সবার আগে ইউনেস্কো তালিকাভুক্ত হয়েছিল, এবং সদ্য 2023 সালে যেটা কি বলে ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছে, সেটা হচ্ছে সেক্রেট এনসেম্বল অফ হৈসল। মানে হৈসলদের বেশ কিছু পবিত্র স্থাপত্য রয়েছে, যেগুলো 2023 সালে ট্যানজিবল হেরিটেজের তালিকায় ইউনেস্কোর তালিকাভুক্ত হয়েছে। ইনট্যানজিবল হেরিটেজ কোনগুলো? যে সকল হেরিটেজকে আমরা, যে সকল ঐতিহ্যকে আমরা স্পর্শ করতে পারবো না, স্পর্শযোগ্য নয়, ঠিক আছে। যেমন একটা ডান্স ফর্ম, পুরুলিয়ার ছৌ নৃত্য, পুরুলিয়ার ছৌ নাচ, এটা অনুভব করা যায়, এক্সপিরিয়েন্স করা যায়, ঠিক আছে। আবার প্রাচীন যে সঙ্গীত ধারাগুলো রয়েছে, সেগুলো হচ্ছে সব ইনট্যানজিবল হেরিটেজ। এগুলিকে অনুভব করা যাবে, এক্সপিরিয়েন্স করা যাবে, কিন্তু সেগুলোকে আমরা স্পর্শ করতে পারবো না, ঠিক আছে। এই ধরনের হেরিটেজকে বলা হয় ইনট্যানজিবল হেরিটেজ। ইউনেস্কোর তালিকায় ভারতবর্ষের
এমন 14টি ইনট্যাঞ্জিবল হেরিটেজ তালিকাভুক্ত হয়েছে। সবার প্রথমে যেটা তালিকাভুক্ত হয়েছিল সেটাকে আমরা উল্লেখ করতে গেলে অবশ্যই বলবো বেদ মন্ত্র, ভেদিক চ্যান্টিং। ঠিক আছে, একেবারে বৈদিক যুগের সূচনা থেকে বেদ যেহেতু শ্রুতি, এটা লিখিত আকারে ছিল না, পুরুষানুক্রমে গুরু শিষ্য সম্পর্কের ভিত্তিতে শুনে শুনে মনে রাখা হতো এবং জোরে জোরে উচ্চারণ করে গুরু মশাই তার শিষ্যদের শেখাতেন। এই যে রীতি, এই রীতি সেই প্রাচীনকাল থেকে আজও পর্যন্ত চলে আসছে। এটা কিন্তু ভারতবর্ষের প্রথম ইউনেস্কো তালিকাভুক্ত ইনট্যাঞ্জিবল হেরিটেজ। ঠিক আছে, সবার শেষে এই তালিকায় যেটা জুড়েছে সেটা হচ্ছে দুর্গাপূজা। 2023 সালে জুড়েছে, এটা জুড়েছিল 2003 সালে। এই জায়গা, এগুলো কিন্তু বেশ গুরুত্বপূর্ণ প্রশ্ন, মাথায় রাখতে হবে ধরে ধরে। ট্যাঞ্জিবল হেরিটেজ অর্থাৎ স্পর্শযোগ্য হেরিটেজকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, বুঝতে হবে কিন্তু। একটা হচ্ছে মুভেবল, মানে যেটাকে এক জায়গা থেকে আরেক জায়গায় সরিয়ে নেওয়া যায়। ঠিক আছে, স্থাবর। ঠিক আছে, আরেকটা হচ্ছে ইমুভেবল, মানে যাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরিয়ে নেওয়া যায় না। ঠিক আছে, অস্থাবর যাকে বলা হয়। উদাহরণ হিসেবে আমরা মুভেবল দেখো, মানে যেটাকে স্থানান্তর যোগ্য। এই ট্যাঞ্জিবল হেরিটেজের মধ্যে অবশ্যই আমরা বলতে পারি বিভিন্ন স্কাল্পচার, মানে ভাস্কর্য। যেমন একটা মূর্তি কোথাও পাওয়া গেল, আগের দিন উদাহরণস্বরূপ বলেছিলাম ক্লাসে যে কোথাও একটা মূর্তি পাওয়া গেল, মূর্তিটা যেখানে পাওয়া গেল সেখানে কিন্তু রেখে দেওয়া হয় না। আমরা যেমন উদাহরণ হিসেবে পড়েছিলাম কোথাও একটা পুকুর খুঁড়তে গিয়ে বা বাড়ি তৈরির জন্য মাটি খুঁড়তে গিয়ে যদি একটা মূর্তি বেরিয়ে আসে, সেটা আমাদের ঐতিহ্য, কিন্তু সেটাকে সরিয়ে নিয়ে এসে কোনো মিউজিয়ামে রেখে সেটাকে সংরক্ষণ করা হয় পরবর্তী পুরুষের জন্য, পরবর্তী জেনারেশনের জন্য। এই ধরনের যে ঐতিহ্যগুলো, এই ঐতিহ্যগুলো ট্যাঞ্জিবল কিন্তু মুভেবল। কিন্তু আমরা যদি মনে করি যে তাজমহলকে আগ্রা থেকে আমরা বেঙ্গলে বা পশ্চিমবঙ্গে নিয়ে আসব, সেটা কি সম্ভব? কখনোই সম্ভব না। হ্যাঁ, আমরা তার ছোট করে প্রতিকৃতি তৈরি করতে পারি। এই যে সকল ঐতিহ্যকে নিজ স্থানে রেখেই, অর্থাৎ ঐতিহ্য ক্ষেত্রে রেখেই, যাকে ঐতিহ্য ক্ষেত্র মানে আমরা বলতে পারি হেরিটেজ সাইটে রেখেই তার সংরক্ষণের ব্যবস্থা করতে হয়, এ ধরনের ঐতিহ্যকে আমরা বলবো হচ্ছে ইমুভেবল বা অস্থানান্তরযোগ্য হেরিটেজ বা ঐতিহ্য। এখানে তাহলে উদাহরণ হিসেবে আমরা বলতে পারি তাজমহল। এখানে বিভিন্ন হেরিটেজ সাইট রয়েছে, হেরিটেজ বিল্ডিং রয়েছে, হেরিটেজ মনুমেন্ট রয়েছে। ঠিক তেমনি এখানে স্কাল্পচার রয়েছে, পেন্টিং রয়েছে, তারপরে তোমার হচ্ছে বিভিন্ন আর্টিফ্যাক্ট রয়েছে। এগুলোকে যেখানে পাওয়া যাচ্ছে সেখানে না রেখে একটা জায়গায়, অর্থাৎ হয় আমাদের মিউজিয়ামে বা সংগ্রহালয় কিংবা আর্কাইভে রেখে সেগুলোকে সংরক্ষণ করা হয়। কিন্তু ইমুভেবল মানে অস্থানান্তরযোগ্য যে হেরিটেজ রয়েছে সেগুলোকে নিজ স্থানে রেখেই সেখানে প্রোটেকশন বা সংরক্ষণের ব্যবস্থা করা হয়। এইভাবে আমরা তাহলে পরিষ্কার কি পেলাম? স্পষ্ট করে হেরিটেজ মূলত তিন প্রকার: কালচারাল, ন্যাচারাল এবং মিক্সড। মনুষ্য সংস্কৃতির জন্য মানুষের তৈরি যে সকল হেরিটেজ, সাংস্কৃতিক প্রয়োজনে মানুষ যেগুলো তৈরি করেছে সেগুলোকে বলা হচ্ছে সাংস্কৃতিক হেরিটেজ।
প্রকৃতি যেগুলো তৈরি করেছে সেগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক হেরিটেজ। যেগুলো প্রকৃতি তৈরি করেছে কিন্তু মানুষ তার সাথে বিভিন্ন ধরনের সংযোজন বিয়োজন করে তাকে অপরিহার্য করে তুলেছে এবং ঐতিহ্য রূপে সংরক্ষণ করছে, সেগুলোকে আমরা বলছি মিক্সড হেরিটেজ। ঠিক আছে, ভারতবর্ষে মিক্সড হেরিটেজ একটাই রয়েছে, 2016 সালে ইউনেস্কোর তালিকাভুক্ত হেরিটেজ হিসেবে কাঞ্চনজঙ্ঘা ন্যাশনাল পার্ক অন্তর্ভুক্ত হয়। ন্যাচারাল হেরিটেজের জায়গায় আমরা অবশ্যই দেখব পশ্চিমবঙ্গের সুন্দরবন, আসামের কাজিরাঙ্গা, পশ্চিমঘাট পর্বতমালা, হিমাচল প্রদেশের গ্রেট হিমালয়ান পার্ক। এরকম এর সংখ্যা হচ্ছে এখানে 7টি। ঠিক আছে, ভারতীয় মোস্ট ইউনেস্কো স্বীকৃত 7টি প্রাকৃতিক কি বলবো ঐতিহ্য রয়েছে, মাথায় রাখতে হবে কিন্তু সংখ্যাটি। আর ট্যানজিবল রয়েছে হচ্ছে 34টি, ইনট্যানজিবল রয়েছে 14টি। ঠিক আছে, এই ট্যানজিবল হেরিটেজকে আমরা স্থানান্তর যোগ্য এবং স্থানান্তর যোগ্য নয় এই দুই ভাগে ভাগ করলাম। এই গেল আমাদের ওভারঅল কি বলে হেরিটেজের শ্রেণী বিভাগ, ঐতিহ্যের কি বলবো শ্রেণী বিভাগ। এখান থেকে আমরা পরের ক্লাসে ট্যানজিবল এবং ইনট্যানজিবল অর্থাৎ কালচারাল হেরিটেজের দুটো ভাগ নিয়ে স্পষ্ট আলোচনা করব, ডিটেইলসে আলোচনা করব। সেই ক্লাসটা পেতে হলে অবশ্যই আমাদের সঙ্গে থাকতে হবে, সঙ্গে রাখতে হবে। এই বলে আমি আজকে আমার বক্তব্য শেষ করছি। থ্যাংক ইউ।